প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই শারীরিকভাবে সুস্থ আছো। আমিও সুস্থ আছি, কিন্তু আমরা সবাই মানসিকভাবে সুস্থ নাই, কারণ তোমাদের নিয়ে ক্লাস করতে পারছি না, বা তোমরাও ক্লাসে আসতে পারছো না, তোমাদের প্রিয় প্রতিষ্ঠানে আসতে পারছো না। এজন্য তোমরাও হয়তোবা মানসিক দিক থেকে ভালো নাই। আশা করি খুব দ্রুত আমাদের ক্লাস শুরু হবে, আমরা আবার সেই আগের মতো সবাই ক্লাস করতে পারবো। আজকে তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করব। কবিতার পূর্বে আমরা কবি সম্পর্কে একটু আলোচনা করি। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে 1824 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দের 29শে জুন মৃত্যুবরণ করেন। কবির জীবনটা ছিল অনেক বৈচিত্র্যময়। কবি তার গ্রামের মক্তব থেকে পড়ালেখার যাত্রা শুরু করেন। এরপর তিনি 9 বছর বয়সে খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। তার কিছুদিন পর যখন তার বয়স 13 বছর, তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। হিন্দু কলেজে পড়ালেখার সময় তিনি ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হন এবং তিনি বড় হয়ে একজন বড় ইংরেজ কবি হবেন এটা মনে মনে পোষণ করেন এবং সেই অনুযায়ী তিনি এগোতে থাকেন। 1843 সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তখন তার নামের পূর্বে মাইকেল যোগ হয়। পূর্বে তার নাম ছিল শ্রী মধুসূদন দত্ত, কিন্তু যখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন তার সাথে যুক্ত হয় মাইকেল, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত। কবি ছিলেন জমিদার বংশের ছেলে, অর্থাৎ তার বাবা ছিলেন একজন জমিদার রাজনারায়ণ দত্ত এবং মা ছিলেন জাহ্নবী দেবী। কবি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন তার বাবা তাকে ত্যায্য পুত্র করেন। স্বাভাবিকভাবে তিনি ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তার বাবা তাকে ত্যায্য পুত্র করে দেন এবং তাকে সব ধরনের খরচ বন্ধ করে দেন। ছোটবেলা থেকে কবি খুব বিলাসী জীবনযাপন করতেন। যখন তার বাবা আর্থিক দিক থেকে সব কিছু বন্ধ করে দেন তখন কবি মহা সমস্যায় পড়ে যান। কিছুকাল তার মা তাকে সাহায্য করতেন। এরপরে মা মারা যাওয়ার পরে কবির খুব দুর্গতি হয়। এক পর্যায়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে হিন্দু কলেজ তাকে ত্যাগ করতে হয়। এরপরে তিনি কিছুকাল মাদ্রাসে থাকেন এবং সেখানে একটা স্কুলে শিক্ষকতা করেন। এরপর কবি রেবেকা নামের এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করেন। কবি মনে করেছিলেন যে ইংরেজ কবি হতে গেলে তাকে ইংল্যান্ডে যেতে হবে
এবং ইংল্যান্ডে যাওয়ার সুবিধার জন্য তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং খ্রিস্টান মেয়েকে বিয়ে করেন। এক পর্যায়ে কবি যখন লেখালেখি শুরু করেন, তিনি ইংরেজি লেখার মাধ্যমে তার লেখালেখির যাত্রা শুরু করেন। প্রথম যে গ্রন্থটা তিনি রচনা করেন তার নাম ছিল দ্য ক্যাপটিভ লেডি, তার ইংরেজি প্রথম রচনা। ইংরেজি আরও একটা রচনা আছে তার, ভিশন অব দ্য পাস্ট। আমরা এই দুটো লেখাই দেখতে পাই। আমি প্রথমে বলেছি কবির জীবনটা ছিল খুব বৈচিত্র্যময়। আর্থিক কষ্টের মধ্যে কবিকে বাকি জীবন অতিবাহিত করতে হয়েছে। এক পর্যায়ে কবি ফ্রান্সে যান, সেখানে থেকে তিনি সাহিত্য চর্চা করতে থাকেন। এক পর্যায়ে কবিকে একজন প্রখ্যাত ইংরেজ কবি উপদেশ দেন তার নিজের ভাষায় সাহিত্য চর্চা করতে। তখন কবি তার ভুল বুঝতে পেরে নিজের ভাষায় সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেন এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন। আমরা জানি আধুনিক কবি হিসাবে আমরা প্রথম মাইকেল মধুসূদনকেই চিনি। কবির প্রথম স্ত্রীর সঙ্গে 8 বছর সংসার জীবন চলার পর বিচ্ছেদ ঘটে এবং তারপর তিনি আরও একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করেন। তার নাম ছিল হেনরিয়েটা এবং তার গর্ভে যে সন্তান ছিল তার মধ্যে একজনের নাম ছিল শর্মিষ্ঠা। আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, অর্থাৎ কবির মেয়ের নামেই নামকরণ করা হয়েছে নাটকটির। মাইকেল মধুসূদন দত্ত অনেক প্রতিভার অধিকারী, অর্থাৎ তার প্রতিভা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমরা জানি বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তই রচনা করেছেন, অর্থাৎ মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের মহাকাব্য খুব বেশি পাওয়া যায় না, 8-10টার মতন মহাকাব্য বাংলা সাহিত্যে আমরা দেখতে পাই। তার মধ্যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ অন্যতম। শুরু হয় 1801 সাল থেকে, কিন্তু প্রথম আধুনিক কবি হিসেবে আমরা মাইকেলকে দেখতে পাই। তিনি সাহিত্য জগতে বিচিত্র রূপে আগমন করেন। আমরা জানি বাংলা সাহিত্যের মহাকাব্যের প্রবক্তা তিনি। সনেট রচনায় তিনি প্রথম। সনেট হলো চতুর্দশপদী কবিতা। আমরা কবিতার শেষে সনেট নিয়ে একটু আলোচনা করব। এছাড়া বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক তিনি রচনা করেন। অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা তিনি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য ইত্যাদি। তার নাটকগুলোর মধ্যে রয়েছে শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী, এবং প্রহসনের মধ্যে রয়েছে একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। প্রহসন তোমাদের কাছে নতুন একটা বিষয়। আসলে প্রহসন হলো এক ধরনের নাটক, মূলত ব্যঙ্গ বিদ্রুপাত্মক নাটককে আমরা প্রহসন বলি। এই হলো কবির সংক্ষিপ্ত পরিচয়। যখন আমাদের ক্লাস শুরু হবে, তোমাদের সামনে নিয়ে ক্লাস করতে পারবো, তখন কবি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আমাদের মূল কবিতা কপোতক্ষ নদ কবিতা নিয়ে
একটু আলোচনা করব। কপোতাক্ষ নদ, তোমাদের মনের মধ্যে কিছু একটা প্রশ্ন জাগছে। নদ, আমরা তো সব কিছু নদী জানি, এটা কেন নদ? আমাদের কিছু কিছু নদীকে আন্তর্জাতিকভাবে সবগুলোই নদী, অর্থাৎ ইংরেজিতে আমরা রিভার বলি, কিন্তু আমরা বাংলা ভাষায় কিছু কিছু রিভারকে অর্থাৎ নদীকে নদ হিসেবে উল্লেখ করি। যেমন কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, আড়িয়াল খাঁ নদ, ভৈরব নদ, বলেশ্বর নদ, নীল নদ ইত্যাদি। সাধারণত পুরুষবাচক, নদটা হলো পুরুষবাচক শব্দ, নদীটা হলো স্ত্রীবাচক শব্দ। বিভিন্নজন এই নদ এবং নদীর বিভিন্ন ধরনের সংজ্ঞায়িত করেছেন। অনেকে বলেন যে সকল জলরাশি, প্রবাহিত জলরাশির কোনো শাখা প্রশাখা থাকে না তাদেরকে নদ বলে, এবং যাদের শাখা প্রশাখা থাকে তাদেরকে নদী বলে, কিন্তু আসলে এটা ঠিক নয়। অর্থাৎ যে সকল প্রবাহিত জলরাশির নামের পুরুষবাচক শব্দ এবং যার নাম স্ত্রীবাচক শব্দ, সেগুলোকে নদ নদী হিসাবে চিহ্নিত করা হয়। অনেকে এটাও বলেন, এটাও পুরোপুরি ঠিক না। আবার ব্যাকরণগত দিক থেকে অনেকে বলেন যে তো আ বা ই কারন্তযুক্ত আছে যে সকল জলরাশি, স্রোতবাহী জলরাশি নামে সেগুলোকে নদী বলা হয়, আর অকারন্ত আছে সেগুলোকে নদ বলা হয়। কিন্তু এটাও পুরোপুরি সত্য নয়, কারণ অনেক অকারন্ত যুক্ত জলরাশি, স্রোতবাহী জলরাশি নাম রয়েছে যেটা নদী। সাধারণত পৌরাণিকভাবে আমরা যতটুকু জানি, পৌরাণিকভাবে সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলোর নদ এবং নদী আলাদাভাবে নামকরণ হয়েছে, সেই জলরাশিগুলোর নাম সাধারণত নদ এবং বাকিগুলো নদী। এটাই হলো মূলত নদ এবং নদীর পার্থক্য। এখন আমরা কপোতাক্ষ নদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সতত হে নদ পরমোর মনে, সতত তোমারই কথা ভাবি এই বিরলে। কবি কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে বলছেন, হে নদ, সবসময় তুমি আমার মনে পড়ো, তোমার কথা আমি এই নিরিবিলি নির্জনে বসেও তোমার কথা আমি মনে করছি। কবিতাটি লেখেন কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। কবি যখন ফ্রান্সে ছিলেন, ফ্রান্সে থাকাকালীন ভার্সাই নগরীতে বসে কপোতাক্ষ নদকে মনে করে, উদ্দেশ্য করে এই কপোতাক্ষ নদ কবিতাটি লেখেন। তাই কবি কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে বলছেন, হে নদী, তুমি সবসময় আমার মনের মধ্যে আছো, আমার মনে পড়ো, তোমার কথা আমার মনে পড়ে, এবং আমি এই নির্জনে নিরলায় বসে তোমার কথাই ভাবছি, তোমাকে মনে করছি। সতত যে মতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকালে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। মানুষ রাতের বেলা স্বপ্ন দেখে, স্বপ্নে বিভিন্ন কাজ করে, বিভিন্ন কিছু শোনে। ঠিক কবিও সেই তার ছেলেবেলার স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কলকল ধ্বনি, স্রোতের সেই ধ্বনি তিনি সুদূর ফ্রান্সে বসেও শুনতে পাচ্ছেন কবি কল্পনায়। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। কবি অনেক দেশ ভ্রমণ করেছেন, অনেক নদ নদী তিনি দেখেছেন,
কিন্তু কপোতাক্ষ নদীর সৌন্দর্য বা তার সৌন্দর্যে কবি যতটুকু বিমোহিত হয়েছিলেন, অন্য কোনো নদ নদী তাকে সেই সৌন্দর্য তাকে আকৃষ্ট করতে পারেনি। অর্থাৎ কবির এখানে আমরা অতুজ্জ্বল দেশপ্রেমের বহিঃপ্রকাশ দেখতে পাই। কোনো দেশপ্রেমিক ব্যক্তি তার দেশের প্রকৃতি, পরিবেশ সব কিছুই নিয়েই তার ভালোবাসা বিস্তার করেন। ঠিক কবিও একজন দেশপ্রেমিক হিসাবে কপোতাক্ষকে ভুলতে পারেননি, কপোতাক্ষকে মনে রেখেছেন এবং কপোতাক্ষ তাকে যে বিমোহিত করত সেটা অন্য কোনো নদ নদীর কাছ থেকে তিনি পাননি। দুর্গস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আমরা জানি যে প্রত্যেক মানুষ তার দুগ্ধ পান করেই ছোটবেলায় বেঁচে থাকে বা বড় হয়। ঠিক কবি কপোতাক্ষ নদকে মাতৃদুগ্ধর সঙ্গে তুলনা করেছেন। দেশমাতৃকা, আমরা দেশকে মায়ের সঙ্গে তুলনা করি, কবিও দেশপ্রেমিক মানুষ হিসাবে তিনি দেশকে মায়ের সঙ্গে তুলনা করেছেন এবং কপোতাক্ষ নদের জলরাশিকে তিনি মায়ের দুধের সঙ্গে তুলনা করেছেন। কবির কতটুকু দেশপ্রেম থাকলে কবি কপোতাক্ষ নদের জলরাশিকে মায়ের দুধের সঙ্গে তুলনা করতে পারে, ভেবে দেখো। অর্থাৎ অনেকে কবি সম্পর্কে অনেক কিছু বলেন, কিন্তু আসলে কবি ছিলেন একজন দেশপ্রেমিক। দেশকে ভালোবেসে কবি তার কপোতাক্ষের গুণগান করেছেন। আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে, বাড়িরূপ কর তুমি। কবি কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে সংশয় প্রকাশ করেছেন যে কপোতাক্ষ নদের সঙ্গে কবির আর মিলন হবে কি, আর দেখা হবে কি। আমরা জানি প্রত্যেকটি নদীর উৎপত্তি স্থল পাহাড় বা ঝর্ণা থেকে। ঝর্ণার উৎপত্তি হয়ও পাহাড়ে, আর এই ঝর্ণার জলরাশি প্রবাহিত হয়েই নদী তৈরি করে। আর নদীর শেষ স্থল হলো সমুদ্র, অর্থাৎ নদীর প্রবাহিত পানি সমুদ্রে এসে পড়ে। এখানে রূপকের মাধ্যমে কবি কল্পনায় বলেছেন যে কপোতাক্ষ নদ প্রজা এবং সমুদ্র রাজা। কপোতাক্ষ নদ প্রজা হিসাবে সমুদ্র রাজাকে কর অর্থাৎ ট্যাক্স বা খাজনা হিসেবে পানি দিচ্ছে। এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সকারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, হইয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ কবি কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে বলছেন যে কবি সেই সুদূর ফ্রান্সে বসে বাংলা ভাষায় কপোতাক্ষ নদের নাম নিচ্ছে। বিভিন্ন লেখার মাধ্যমে কপোতাক্ষ নদকে মনে করছেন। এটা যেন কপোতাক্ষ নদ বন্ধুভাবে যেন বাংলার মানুষকে বলেন। কবি যেমন কপোতাক্ষ নদকে ভুলতে পারেননি, কপোতাক্ষ নদকে বন্ধুভাবে মনে রেখেছেন, কপোতাক্ষ নদও যেন তাকে বন্ধু মনে করে, বন্ধু ভেবে সেটা বঙ্গজনের কানে, বঙ্গজনকে, বাঙালিদের, বাংলাদেশের অধিবাসীদের সেটা বলেন যে কবি বাংলা ভাষায় কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে বাংলা ভাষার সাহিত্য রচনা করেছেন।
এই হলো আমাদের মূল পাঠ কপোতক্ষ নদ। এখন কপোতক্ষ নদ একটা চতুর্দশপদী কবিতা, অর্থাৎ সনেট। আমরা সনেট নিয়ে অল্প একটু আলোচনা করে আমরা শেষ করব। সনেট ইংরেজি শব্দ, যেটা হলো ইটালিয়ান শব্দ সনেটো। সনেটো থেকে আগত সনেট। সনেটোর অর্থ হলো ছোট গান। আর এই সনেটের প্রবর্তক হলো ইটালীয় কবি পেত্রাক। ইটালীয় কবি পেত্রাক সনেটের প্রবর্তক, অর্থাৎ সনেটের জনক। সনেট সাধারণত তিনভাবে ভাগ করা হয়েছে: পেত্রাকীয় সনেট, শেক্সপিয়ারীয় সনেট আর ফরাসি সনেট। বাংলা ভাষায়ও বিভিন্ন ধরনের সনেট রচনা করেছেন এক এক কবি, কিন্তু মাইকেল মধুসূদন দত্তই প্রথম সনেট রচনা করেন বাংলা ভাষায়। সনেটের আমরা বিভিন্ন রকম ভাগ পাই। আমাদের কপোতক্ষ নদে আমরা দুইটা ভাগ পাচ্ছি। প্রথম 8 লাইনটাকে বলা হয় সনেটের অষ্টক এবং পরের 6 লাইনটাকে বলা হয় ষষ্ঠক। প্রথম 8 লাইনে থাকে ভাবের প্রবর্তনা, অর্থাৎ শুরু, ভাবের শুরু। আর পরের 6 লাইনে থাকে ভাবের পরিণতি, অর্থাৎ সমাপ্তি। আমরা কপোতক্ষ নদেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম 8 লাইনে কবি তার দেশকে ভালোবেসে কপোতক্ষ নদের কথা উল্লেখ করেছেন, কপোতক্ষ নদকে ভালোবেসে উল্লেখ করেছেন তার ভালোবাসা। আর শেষের 6 লাইনে আমরা দেখতে পাচ্ছি যে সে তার পরিণতিটা কি, কপোতক্ষ নদের কাছে তার চাওয়া পাওয়া, সেটা আমরা পাচ্ছি। এই হলো দুইটা ভাগ। আবার কোনো কোনো সনেটে 4 লাইন করে ভাগ ভাগ থাকে এবং শেষে 2 লাইন এভাবে থাকে। আর সনেটের একটা মিলবিন্যাস আমরা দেখতে পাই। কপোতক্ষ নদের ক্ষেত্রেও আমরা যে মিলবিন্যাসটা দেখতে পাই সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা কবিতাটা সবাই সামনে রেখে আমার এই বিষয়টা একটু লক্ষ্য করো। লিখেছি, আমরা যদি নেকে ক হিসাবে উল্লেখ করি বা এ হিসাবে উল্লেখ করতে পারি, আবার লেকে খ বা বি, নেকে আবার ক, এ, লেকে খ, বি, ক, এ, খ, বি, আমরা যদি এখানে বেকে গ ধরি আর তেকে ঘ ধরি, বা এখানে সি আর ডি মনে করি, আবার এটা গ সি, এটা ঘ ডি, গ সি, ঘ ডি, এটা আমরা মনে করি, তাহলে আমাদের মিলবিন্যাসটা কি আসছে? ক খ, ক খ, ক খ, ক খ। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি এ বি, এ বি, এ বি, এ বি। এটা হলো অষ্টকের ক্ষেত্রে। অষ্টকের মিলবিন্যাস এটা ক খ, ক খ, ক খ, ক খ।
আর ষষ্ঠকে যদি যাই আমরা গ ঘ গ ঘ গ ঘ বা সিডি 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 আমরা এই মিল বিন্যাসটা দেখতে পাই। এছাড়াও আরও বিভিন্ন ধরনের মিল বিন্যাস আমরা সনেটে পেয়ে থাকি। তোমাদের ক্লাসে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো এসএমএসের মাধ্যমে। আর আশা করি তোমরা মোটামুটি বুঝেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। খোদা হাফেজ।